রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি জানান, নির্বাচন শুরু হওয়ার পর 10 থেকে 12 মাসের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ হবে। বিএনপি সরকার গঠনের পর এটাই প্রথম নির্বাচন। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ নিরপেক্ষতা প্রমাণ করা। গত জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত এনসিপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুললেও এবার সেই একই নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে যাচ্ছে তারা। কতটা অংশগ্রহণমূলক হবে এবারের স্থানীয় সরকার নির্বাচন? জাতীয় পার্টি বা আওয়ামী লীগের নেতারা অংশগ্রহণ করতে পারবে? কতটা নিরপেক্ষ হবে কিংবা কতটা রক্তপাতহীন হবে নির্বাচন? এসব নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপি নেতা ও সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, আছেন সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল, এবং আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। বলছিলাম, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। শুরুটা করতে চাই মাসুদ কামাল আপনাকে দিয়ে। স্থানীয় সরকার নির্বাচনকে বলা হয় গণতন্ত্রের ভিত্তি। শুরুতেই জানতে চাই, এই স্থানীয় সরকার নির্বাচন আসলে কতটা গুরুত্বপূর্ণ? না, এটা তো খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি মানে গভর্নমেন্টকে যত আপনি মানুষের কাছ থেকে দূরে রাখবেন, তত গভর্নমেন্ট অকার্যকর হবে। সরকারকে তো মানুষের কাছে নিতে হবে, সরকারকে বোঝাতে হবে যে আসলে জনগণই সরকার, এটা বোঝাতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না বুঝবে ততক্ষণ জনগণ তার অধিকার আদায়ের জন্য তার যেটা ভূমিকা আছে এটা তো উপলব্ধি করতে পারবে না। তো এটা তো আমার তো মনে হয় যে এটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল, এই ইলেকশনটা অনেক আগে হওয়া উচিত ছিল। এমনকি আমার যেহেতু এটা নির্দলীয় নির্বাচন হবে, কাজে এখানে তো দলের কোনো ভূমিকার কোনো প্রশ্ন ওঠে না। দল তো এখানে নাই, নির্দলীয় হবে। আমি তো এটাও মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল এই নির্বাচনটা করে যাওয়া, কারণ তখন এটা নিরপেক্ষ নির্বাচন হতে পারত। এখন তো আমি তো মনে করি যে দেশের সমস্ত নির্বাচন দলীয় সরকারের আয়ত্তের বাইরে রাখা উচিত, সকল নির্বাচন। এবং সেই কারণে অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তখনই এই নির্বাচনটা হওয়া উচিত ছিল। তখন হয় নাই, তারা পারে নাই, অথবা তাদের কোনো রকম সীমাবদ্ধতা ছিল, অথবা আপোষ ছিল, কী ছিল আমি বলতে পারবো না। কাজটা ভুল হয়েছে আমি মনে করি। এখন যেটা হচ্ছে এটা একটু আমি মানে অতটা যে নিরপেক্ষভাবে হবে এটা আমি মনে করি না। কারণ এখন যারা ক্ষমতাসীন দল যারা আছেন তাদের একটা প্রভাব থাকবেই, হয়তো দু একটা থেকে ব্যতিক্রম হতে পারে কিন্তু কম বেশি থাকবে, এটা আমার ধারণা। কারণ এমপি যারা হন, এমপিরা তো পাওয়ারফুল লোক, তারা এলাকায় প্রভাব বিস্তার করতে চান। দেখেন এমপিরা কিন্তু নিজের মতো করে ওসিকে পর্যন্ত চান। কয়েকদিন আগে দেখলাম চট্টগ্রামের এক ওসি বদলি করে দিল আপনার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বাবা, ওটা তো আপনার আসন না, আপনার ওটা হাত দেন কেন? ওনাকে একটা ওসিকে চেঞ্জ করার জন্য একটা প্রতিমন্ত্রীকে ডিও লেটার দিতে হলো? তাহলে তো ওই ওসিকে বাদ দিয়ে দেওয়া উচিত। ওই ওসিকে আপনি কী করবেন? আরেক জায়গায় পাঠাবেন না? তখন ওইখানে আবার তার জন্য কোন মন্ত্রী ডিও লেটার দিবে? এটা তো উচিত না। উনি এইভাবে ওনার সুবিধা হয় না, উনি দিয়ে দিয়েছেন। তো এই বিষয়গুলো কিন্তু যখন আপনার উপজেলা নির্বাচন হবে, যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, তখনও দলীয় এই প্রভাব থাকবে। এই প্রভাব থেকে তারা উঠতে পারবে। তাদের মন মানসিকতা তো এরকম না। এই মন মানসিকতা ওঠার জন্য আমি মনে করি এটা উচিত ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, মানে যখন একটা আপনার দল নিরপেক্ষ সরকার থাকে তখনই সব নির্বাচন হয়ে যাওয়া উচিত। এটা যেটা হয় নাই। এখন যেটা হবে,
এটা নির্দলীয় হবে ইলেকশনটা। আমি আশা করব যে এই ক্ষেত্রে সরকারি দল যারা আছেন অথবা যে সমস্ত এলাকায় যারা যে দলের এমপি থাকুক না কোনো, সবাই যেন ওই সময় এলাকায় না থাকেন। তাদের এলাকায় থাকা উচিত হবে না ওই সময়টা, কারণ তারা থাকলেই প্রভাবে যে এমপি সাহেব আসছেন, উনি যদি হাইটা যান, তারপরে ওনাদের ছায়া, এই ছায়ারও কিন্তু একটা প্রভাব আছে। এই ছায়া ওখানে না পড়ুক, এটা চাই। জি, মোহাম্মদ শামীম কায়সার, মাসুদ কামালের সেই প্রশ্ন তুলেই যদি বলি, এবার বিএনপি সরকার গঠনের পর এটাই আসলে প্রথম নির্বাচন এবং বিশেষজ্ঞরা যেটি বলছেন যে নির্বাচনে বিএনপি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরপেক্ষতা প্রমাণ করা, এবং মাসুদ কামাল কিন্তু বলছিলেন যে অতটা নিরপেক্ষ হবে বলে তিনি মনে করছেন না। আপনি কি বলবেন, স্থানীয় সরকার নির্বাচন বিতর্কিত হলে সরকারের বিরুদ্ধে জনরোষও তৈরি হয়, সেই ক্ষেত্রে এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন, নিরপেক্ষতা কি প্রমাণ করতে পারবেন? জি, ধন্যবাদ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আপনার মাধ্যমে আপনার সকল দর্শক শ্রোতাকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন। দেখুন, বিএনপি সরকারের সময়ে নির্বাচন নিরপেক্ষতা, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে, এগুলোর ইতিহাস আছে। ঐতিহাসিকভাবে এগুলো, আপনি তো নির্বাচন তো আসলে একটা কম্পারেটিভ অ্যানালিসিস। শ্রদ্ধেয় মাসুদ কামাল ভাই যেটা বললেন যে সকল নির্বাচন দলীয় সরকারের বাহিরে হওয়া, আমার মনে হয় যে উনি একটা স্থানীয় সরকার থেকে শুরু করে যে নির্বাচনগুলো, এগুলোর কথা বলেছেন, জাতীয় নির্বাচন নিশ্চয়ই নয়। তো সেটা যদি হয়ে থাকে তো কেয়ারটেকার বা এই ধরনের কোনো একটা নিরপেক্ষ একটা সরকারের সময় হলে ভালো হতো, এরকম একটা কথা হয়তো বলেছেন। এটা একটা মডেল হতে পারে, এটা প্রপোজাল হতে পারে। আরেকটা বিষয় হলো যে স্থানীয় সরকার নির্বাচনটা কত গুরুত্বপূর্ণ, এই কথাটাও এখানে এসছে আপনার প্রথম প্রশ্নে। দেখুন, 2014 সালের সেই আপনার যে একদলীয় নির্বাচন যেটা হয়েছিল, 153টা সিট মনে হয় ইলেকশনও লাগে নেই, যতটুকু মনে পড়ে আমার সেই আমলের কথাটা। সেই নির্বাচন কিন্তু বিএনপি সহ একটা বড় অংশ ওই সেই নির্বাচন, এই বলতে গেলে প্রায় সবগুলো গণতান্ত্রিক দলই সেই নির্বাচন বয়কট করেছিল। তারপরেও কিন্তু এর পরপর যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছিল, ওগুলোতে অংশ নেওয়ার ফলে আপনি খেয়াল করে দেখবেন যে ওই সরকার একটু কমফোর্টেবল সিচুয়েশনে ছিল, বিকজ স্থানীয় সরকার তাদের প্রতিনিধি ছিল। স্থানীয় সরকারটা এতটাই গুরুত্ব বহন করে যে একটা ফ্যাসিস্টের নির্বাচনকেও সে কিন্তু, স্থানীয় সরকারের প্রতিনিধিরা যখন জায়গায় বসে যায় তখন ওইটা একটা মানে একটা ভিত্তি তৈরি করে দেয়, একটা আস্থার জায়গা তৈরি করে যায়, না অন্তত লোকাল গভর্নমেন্টে প্রতিনিধি আছে। তো সেই কারণে আমিও মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই যেটা বললেন যে ওসি নিয়োগের ব্যাপারে ডিও লেটার কেন দিবেন, হ্যাঁ, যেমন অন্য আসনে কেন দেবেন সেটা যিনি দিয়েছেন তিনি তো আসলে এক্সপ্লেন করতে পারবেন যে কোন প্রেক্ষাপটে তাকে দিতে হয়েছে। আর ওনার কথা থেকে যেটা বোঝা গেল যে মনে হয় নিজের আসনের ব্যাপারটা তো অবশ্যই যে যার চিন্তাভাবনাগুলোর প্রতিফলন ঘটানোর জন্য তার স্টেপগুলো নিতেই পারেন। তবে আমার নির্বাচনী এলাকা 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জে, আমি একটু বলি, আজকে প্রায় 5 মাস হতে চললো শপথের পর থেকে, এখন পর্যন্ত কোনো ট্রান্সফার বা ফোর্স ট্রান্সফার বা এই ধরনের কোনো কিছুই আমাদের নির্বাচনী এলাকায় প্রয়োজন পড়ে নেই। আলহামদুলিল্লাহ, আমরা ওই সেট আপটা নিয়ে কাজ করছি। তবে সরকারের নিয়ম অনুযায়ী যখন হবে করতে হবে। আর এইবার আসি নির্বাচনের নিরপেক্ষতার ব্যাপারে। দেখুন, বিএনপি সরকার, আপনি 95-এর 15ই ফেব্রুয়ারি নির্বাচনেও যান, তার পরপরও ওইটা ছিল কিন্তু একটা নিয়ম রক্ষা নির্বাচন। অনেকে বলে থাকে কি ওটা একদলীয় নির্বাচন বা দিস অ্যান্ড দ্যাট। আপনি খেয়াল করে দেখবেন যে অনেক সময় থাকে না যে মানুষ ধরেন একটা রেজাল্ট শিট জেনে গেছে, হ্যাঁ, একটা চাকরির সমস্ত কি বলে আপনার পরীক্ষা থেকে শুরু করে ভাইভা সব হয়ে গেছে, এখন রেজাল্ট শিট যেটা অমুকের চাকরি, এর চাকরি হয়ে গেছে। তো যার কাছে শিটটা আছে সে হয়তো জানে যে অমুকের চাকরি তো ফাইনাল হয়ে গেছে, তখন দু একজনকে ফোন করে বললো, জানো তুমি যদি এই কাজটা করো তাহলে তোমার চাকরি হবে। মানে ও তো আগে থেকে জানেই রেজাল্টটা, তাই না? দেখেন ওই সময় ঘটনাটা কি হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বললেন যে এটা নিয়ম রক্ষা নির্বাচন, যেহেতু সংবিধান অনুযায়ী একটা কেয়ারটেকার সরকার বা এই ধরনের কিছু একটা দেওয়ার পিছনে সেটার জন্য তো একটা নির্দিষ্ট নিয়ম লাগবে, সংবিধান তো এটা পারমিট করে না। তারপর কেয়ারটেকার সরকার, আপনি খেয়াল করে দেখবেন 2014 সালেও কিন্তু ফ্যাসিস্ট হাসিনা, মাফিয়া হাসিনা বলেছিল এটা নিয়ম রক্ষার নির্বাচন, কিন্তু নিয়ম রক্ষার নির্বাচন বলে এর পরেই সেটা ওই আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মাঠের সামনে বসে যখন সাংবাদিকদের নিয়ে সে সংবাদ সম্মেলন করলো, সে বলল যে এরশাদ সাহেব আছেন, উনি তো ভালো আছেন, খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন গলফ খেলছেন, তখন কিন্তু নিয়ম রক্ষার নির্বাচনের কথা উনি আসেন নাই। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ওই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই যখন তিনি আপনার করলেন, দেখা গেছে কি যে সমস্ত স্থানে যে কয়টা ভোট পড়েছে, মানে আমাদের আসনেই 7,000 ভোটে একজন এমপি হয়েছে, তার মানে কি ওটা পার্টিসিপেটিভ ছিল না, এবং ওখানে কিন্তু 7,000 ভোটকে 70,000 বানায় দেখানো হয়নি। তখনই কিন্তু অন্যান্য দলগুলো বুঝে গেছে, তার মানে ওই শি উইল কিপ হার কমিটমেন্ট,
তাহলে তো উনি এটা নিয়ম রক্ষার নির্বাচন নিশ্চয়ই উনি কেয়ারটেকার গভর্নমেন্ট করে তারপর উনি মানে রিয়েল পার্টিসিপেটিভ নির্বাচনটা দিবেন, যেহেতু সংবিধানে ওই ওয়ে আউটটা ছিল না। যখন বুঝতে পারলো যে হ্যাঁ রেজাল্ট তো পেয়ে গেছি, তার মানে এটা নিয়ম রক্ষার নির্বাচন, শি উইল কিপ হার কমিটমেন্ট, তখন এসে অসহযোগ আন্দোলন শুরু করলো। কারণ জানা কথা যে উনি তো দিবেনই, আর যদি ওটা না দিতেন তাহলে তো 7,000-কে 70,000 বলে দেখাতেন। আমি বুঝাতে চাচ্ছি এত কিছুর পরে এর পরের যে নির্বাচনটা হলো ওইটাতে বিএনপি এবং তার সহযোগী যারা আছে তারা 116টা আসন পেয়েছে। তো আমি এখান থেকেই বলতে চাচ্ছি যে বিএনপির ইতিহাস আসলে কম্পারেটিভলি দ্য বেস্ট ডেমোক্রেটিক ইলেকশন এবং অন্যান্য প্র্যাকটিস এগুলো দলের ভিতরে। নিরপেক্ষতা প্রসঙ্গ নিয়েও যদি আরেকটা প্রশ্ন রাখতে চাই, মোহাম্মদ শামীম কায়সার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এবং 11 দলের নেতাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপি করে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের এই অভিযোগ ঘিরে আপনার মন্তব্য কি? স্থানীয় সরকার নির্বাচনেও তো তারা একই অভিযোগ করতে পারে, যেহেতু একই নির্বাচন কমিশনের অধীনে এটি হচ্ছে, কি বলবেন? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এখন ধরেন কারো যদি নির্বাচনের ফলাফল দিতে 2-3 দিন লেগে যায়, আমেরিকার মতো বড় দেশেও অনেক সময় 2-3 দিন লাগে না, তো সেরকম জায়গা থেকে তো অনেকে ভাবতেই পারেন মানে কোন দিক দিয়ে আসলে স্লিপ হয়ে গেল না হলো। আরেকটা বড় ব্যাপার হলো কি, আসলে স্বাভাবিক হয় কি, মানে যখন ফেসবুকের মাধ্যমে কেউ জেনে যায় যে আমি সরকার গঠন করতে যাচ্ছি, বাস্তবতায় যখন এসে দেখে যে না, মানে গ্রাউন্ড রিয়েলিটি ইজ সামথিং ডিফারেন্ট, তখন অনেক রকম কথা আসতে পারে। আর রাজনীতিতে আপনার ফ্রিডম অফ স্পিচ এবং যে যার মতামত দিবেন এরকম ভাবতেই পারে। অ্যাকর্ডিংলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তারা চেষ্টা করে দেখতে পারেন যে আসলে মানে কোথায় কি কারচুপি হয়েছে বা দিস দ্যাট, তাদের ক্লেমগুলো, এগুলো তো রাজনৈতিক বক্তব্য দিতেই পারেন, তাই না? জি, এস এম সাইফ মুস্তাফিজ, গত জাতীয় নির্বাচনের পর জামায়াত এবং আপনারা নির্বাচন কমিশনের নানা ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, অভিযোগ তুলেছিলেন। সেই ক্ষেত্রে এবার সেই একই নির্বাচন কমিশনের অধীনেই যেহেতু স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের এখন অবস্থান কি? যেটি আসলে প্রশ্ন করছিলাম মোহাম্মদ শামীম কায়সারকে, আপনাকেও একই প্রশ্ন রাখতে চাই, এবারের অবস্থান কি যেহেতু একই স্থানীয় সরকার নির্বাচনের অধীনে হচ্ছে? আমরা আসলে মানে বেশ লম্বা সময় ধরেই প্রস্তুতি নিচ্ছি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এবং আপনারা জানেন যে মানে অলরেডি আমরা 100টি ইউনিয়ন উপজেলাতে আমরা হচ্ছে যে আমাদের প্রার্থীও ঘোষণা করেছি, আরও 100টি উপজেলায় আসলে খুব শীঘ্রই ঘোষণা করা হবে। তো এই দিক দিয়ে আমরা মনোযোগ দিচ্ছি। আর ইলেকশন কমিশন নিয়ে আমাদের যে অভিযোগ ছিল সেটা তো এখনও আছে, কিন্তু তার অধীনেই তো আমাদের নির্বাচন করতে হচ্ছে। আমরা তো আসলে তার যে সরানো বা তার বদলে যে একটু নিরপেক্ষ নির্বাচন কমিশন আনার যে একটা জায়গা তৈরি হয়েছিল সেটা তো আসলে হয়নি। তো এখনও আমার মনে হয় যে কারণ সে তো মানে হি পারফর্মড রিয়েলি ওয়েল, তো তাকে সরানোর সুযোগ এখনও নাই। বিএনপি সরকার তো অবশ্যই চাইবে না এরকম একজন আস্থাভাজন লোককে সরাতে। তো আমরা এখন ফোকাস করছি আমাদের স্থানীয় নির্বাচন সরকারের জন্য, মানে প্রস্তুতির জন্য, এবং সেখানে অংশগ্রহণ করার জন্য এটা আমরা মূল ফোকাস রাখছি। এই তো, তবে এটা আমরা সাধুবাদ জানাই, মানে বিএনপির জায়গা থেকে এটাকে আমরা অবশ্যই পজিটিভলি দেখছি যে তারা আসলে এটা অ্যানাউন্স করেছে, এবং এটা আমরা সাধুবাদ জানাচ্ছি। সেই ক্ষেত্রে যদি বলি যে বিশেষজ্ঞরা যেমনটা বলছেন যে বিএনপি সরকারের এবারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরপেক্ষতা প্রমাণ করা, আপনারাও কি একই চ্যালেঞ্জ দেখছেন? ডেফিনেটলি, মানে নিরপেক্ষতা তো নাই এখনো, কারণ নিরপেক্ষতা হারিয়ে গিয়েছে। আপনি যদি ঢাকা দক্ষিণে একটু গাড়ি নিয়ে বা রিক্সা নিয়ে একটু ঘোরাফেরা করেন, বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েও যদি ওই মেট্রো রেলের সাইটগুলো দিয়ে যান, আপনি বড় বড় করে একজনের পোস্টার দেখবেন, সেটা হচ্ছে ঢাকা দক্ষিণের প্রশাসক আমাদের মোহাম্মদ আব্দুল সালামের। তো একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন প্রশাসক হিসেবে বিএনপির সময়, সে নিজে ইলেকশন করতে চায় বা নিজে মেয়র প্রার্থী হিসেবে জানাতে চায়, সেই পোস্টার দিয়ে পুরো ঢাকা ছেয়ে ফেলেছে। তো এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় আসলে সে এটা পারে কিনা, এরকম আমি ঢাকা শুধু দক্ষিণ না, এরকম অনেক জায়গায় যাদেরকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে, তারা তাদের সেই চেয়ারকে সুযোগ লাগিয়ে বিভিন্ন ফায়দা দিচ্ছে বিভিন্ন মানুষকে। ধরেন এই যে সোশ্যাল সেফটি নেটের যে সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলো দেখা যাচ্ছে যে এই কার্ডের থ্রুতে, এই ফ্যামিলি কার্ড বা অন্যান্য যে সুযোগ সুবিধা আছে, তারা দেখা যাচ্ছে যে দলীয় আস্থাভাজন লোকের মাধ্যমে বা এইটা দিয়ে একরকম রাজনীতি করার সুযোগ করছে, যেটাতে কিন্তু ধরেন যে অন্যান্য যারা প্রার্থী আছেন, ধরেন ঢাকা দক্ষিণেই যে মেয়র আমাদের দাঁড়াতে চায় বা অন্য দলের যারা দাঁড়াতে চায়, তারা তো সেই সুযোগটা পাচ্ছে না। তো এখানেতে অলরেডি নিরপেক্ষতার জায়গাটা অলরেডি কিন্তু এখানে নেই। এবং যেটা বললাম যে ইলেকশন কমিশনের জায়গাটা তো এখনও প্রশ্নবিদ্ধ, কারণ আমাদের কাছে প্রথম থেকে আমরা এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছি যে
তিনি একটা দলের প্রতি আজ্ঞাবহ হয়ে আস্থাভাজন জায়গা থেকে সে ফাংশন করেছে। জাতীয় নির্বাচনের পরে তখন তো ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তখন তো একটু রাগঢাক রেখে হয়তো বা চক্ষু লজ্জার ভয়ে কিছুটা নিরপেক্ষতা বজায় রাখতে হয়েছে, কিন্তু এখন যে তারা কতটুকু নিরপেক্ষতা রাখবে সেটা নিয়ে আসলে আমরা সন্দিহান। জি, এবং এবার প্রথমবারের মতো আপনারা এই নির্বাচনে যাচ্ছেন নতুন দল হিসেবে, সেই ক্ষেত্রে এবার কি কি চ্যালেঞ্জ মনে হচ্ছে আসতে পারে আপনার দল ঘিরে, কি বলবেন? সাংগঠনিকভাবে অবশ্যই মানে বিএনপি বা জামাতের থেকে আমরা পিছিয়ে আছি, এটা অস্বীকার করার সুযোগ নেই। আমরা চেষ্টা করছি সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর। প্রত্যেকটা জায়গায় আমরা যেরকমটা আসলে জাতীয় নির্বাচনে জোটবদ্ধ হয়ে আসলে ইলেকশন করেছি, তো এবার আমরা ফোকাস করছি আমরা আসলে এককভাবে স্থানীয় সরকার নির্বাচনটা করার জন্য। কারণ আমরা মনে করি যে একটা রাজনৈতিক দলের সাংগঠনিক ভিত্তি মজবুত হওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচনের প্রত্যেকটা স্টেপ খুবই ইম্পর্ট্যান্ট, এবং সেখানে আমরা নিজেদের যোগ্যতায় বা নিজেদের আয়োজনে সেটা আমরা করতে চাই, সেই অনুযায়ী আসলে আমরা আগাচ্ছি। আর প্রথমবারের মতো যে চ্যালেঞ্জগুলো ফেস করছি এটা তো বললামই যে কিছু কিছু জায়গায় না, বিএনপি অলমোস্ট সব জায়গায় আসলে সে পাওয়ার স্ট্রাকচারের পার্ট হয়ে সেই সুযোগগুলো কাজে লাগাচ্ছে, যেটা আসলে আমার জায়গা থেকে আমি কাজে লাগাতে পারছি না। এবং যারা ভোটার আছেন তাদেরকে নানা রকম এখনই অফার বা অনেক কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যে আচ্ছা আমাকে ভোট দিলে কিন্তু পাবেন, বা এটা কন্টিনিউশনটা এইভাবেই চলবে। যদি আপনি অন্য কাউকে চুজ করেন তাহলে হয়তো সেই সুযোগটা আপনি পাবেন না, কারণ বর্তমানে সরকার তো আর মানে অন্য কেউ না, নাহিদ ইসলাম বা শফিক সাহেব বা ওনারা কেউ না। তো যেহেতু বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সরকার ব্যবস্থার মধ্যে আছি, তো তোমার সুযোগ সুবিধা পেতে হলে, নাগরিক সুযোগ সুবিধা পেতে হলে চেয়ারম্যান, মেম্বার বা মেয়র যাই আছি না কেন, এটা আমাদেরই বানাতে হবে। তো এইরকম একটা স্ট্রাগল বা এরকম একটা চ্যালেঞ্জ আমরা ফেস করছি। জি, মাসুদ কামাল, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম যে অভিযোগটি করেছে সেটি নিয়ে আপনার কাছে আসতে চাই যে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা তখন আমরা শুনতে পেতাম এবং কারচুপি করে হারানো হয়েছে যে অভিযোগ, সেই অভিযোগ যেমন মোহাম্মদ শামীম কায়সার বললেন যে রাজনৈতিক বক্তব্য হতে পারে, আবার এস এম সাইফ মুস্তাফিজ তার বক্তব্য দিয়েছেন। আপনি এখানে কি এই বক্তব্য কি যৌক্তিক দেখেন কিনা? হতে পারে, তো হতে পারে, কেন আমি বলি আপনাকে, জি, মানে অলরেডি তো আমরা কিছু, যেমন সাইফ মুস্তাফিজ একটা উদাহরণ দিলেন, কিন্তু এই যাদেরকে প্রশাসক নিয়োগ করা হয়েছে ওনারা তো তাদের মতো করে নির্বাচনী এক ধরনের প্রচারণা চালাচ্ছেন, কিন্তু মানুষকে বোঝাচ্ছেন যে আমি এখানকার এখন তো সাময়িক সময়ের জন্য হয়েছি, আমি মানে নির্বাচিতভাবে হতে চাই। এই যে এটাই তো আমি মনে করি যে এখানে তো এক ধরনের অসম প্রতিযোগিতা আছে। এটা তো নির্বাচন মানেটা কি রে ভাই? নির্বাচনের একদম প্রাথমিক বক্তব্যটা হলো সকল প্রার্থীকে আপনি সমান সুযোগ দিবেন। তো এই সিটি কর্পোরেশনগুলোতে যারা এখন প্রশাসক হয়েছেন তারা একটু বাড়তি সুযোগ পাচ্ছেন না? পাচ্ছেন। তো এটা কি সরকারের কাজ? একটু সহজ হিসাব তো ভাই এটা, তাই না? মনে করেন উনি একজন লোকের উপকার করতে পারছেন, একটা এলাকায় একটা রাস্তা বানাতে পারছেন, এই রাস্তাটা আমি বানাই দেবো, যাও। উনি তো পারছেন বানাই দিতে, এখন বানাই দিয়ে বলেন যে তোমাদের রাস্তায় আমি বানাই দিছি, সবই ঠিক আছে, ফিনিশিং একটু কাজ বাকি আছে, আমার ইলেকটেড করো, ওই ফিনিশিংটুকু শেষ করে দেবো, বলতেই পারেন। জি, তো এই জায়গাটা, এই সুযোগটা কে করে দিছে? এই গভর্নমেন্ট করে দিছে। এটা তাদের উচিত হয়েছে? হয় নাই। বিভিন্ন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করছে দলীয় লোককে, কাকে করছে? যারা আমাদের ম্যাক্সিমাম হলো যারা ইলেকশনে নমিনেশন পায় নাই অথবা ফেল মারছে, এদেরকে। ঢাকা উত্তরে যাকে প্রশাসক বানাইছে সে তো ফেল করে আসছে। সে একটা দেখেন আপনি এখানে একটা খুব একটা নৈতিক অবস্থানটা দেখেন, সে একটা আসনে ফেল করছে। অর্থটা কি? অর্থ হলো ওই আসনের লোক ওনাকে যোগ্য মনে করে নাই। এখন যে নাকি একটা জায়গা আসন যোগ্য মনে করে নাই, তাকে ওইরকম আরো 8টা আসনের প্রশাসক বানাই দেওয়া হলো। তার মানে কি? সরকার জনগণের যে অপিনিয়ন, সে অপিনিয়নকে অগ্রাহ্য করলো, বললো জনগণের অপিনিয়ন ঠিক হয় নাই, এখন সেই জন্য তাকে আরো বড় জায়গায় দেওয়া হলো। তো এটা কি গণতন্ত্র? সবাই হারছে ভোটে, তাদেরকে প্রশাসক আমার কথা এটাই, যে লোকটা হেরে গেল, যে জনগণ কর্তৃক প্রত্যাখ্যান হইলো, যা মানে প্রত্যাখ্যাত হলো, তাকে আপনি জোর করে জনগণের মাথার উপরে চাপাই দিলেন, দিয়ে বললেন দিস ইজ কল্ড ডেমোক্রেসি। বা এটা হয় না রে ভাই, আপনি গায়ের জোরে করছেন এটা। কিন্তু এই গায়ের জোরটা আমি তো মনে করি আসলে সরকারের যে কাজটা, যার মাথার থেকে এই ব্রেনটা বেরিয়েছে, এই বুদ্ধিটা যার মাথার থেকে বেরিয়েছে, সে আসলে সরকারের প্রকারান্তরে ক্ষতি করছে। ভাই আপনি তো ক্ষমতায় আছেন, আপনি এই সমস্ত নিয়ে চেষ্টামি করছেন কেন? এই চেষ্টামি আপনাকে মানুষের কাছে হাস্যকর করে তুলছে। এবং আমি একে নিশ্চিতভাবে বলি আপনাকে, ওই লোকটা
যাকে আপনি প্রশাসক বানাইছেন তাকে হয়তো আপনি মেয়র নির্বাচনে, হয়তো আপনার স্থানীয় সরকার নির্বাচনে হয়তো আপনি তাকে নমিনেশন দিতেন, যদিও ওইগুলি নির্দলীয়। তারপরে ধরলাম আপনারা নির্দলীয় হইলেও গোপন দলীয়ভাবে তাকে নমিনেশন দিতেন, কিন্তু তাকে প্রশাসক বানানোর কারণে তার কিন্তু ভোট কমবে। ভোট কমবে এই কারণে সে তো সবাইকে খুশি করতে পারবে না। এক বছরে সে কি খুশি করবে? তো তার মাঝখানে তার ভোটটা কমবে। আপনি তাকে ফেল করার ব্যবস্থা করলেন। এখন যখন তাকে আপনি ফেল করার অবস্থায় নিয়ে গেলেন, এখন তারা তো ক্ষমতা আছে, তখন সে কি করবে? তখন সে ক্ষমতা প্রয়োগ করে পাস করতে চাইবে, এবং যার ফলটা কি হবে? এই নির্বাচনগুলি নিয়ে একটা ঝামেলা হবে। মানে জাস্ট একটা প্রবলেমকে ইনভাইট করা, এবং এইগুলি যার মাথা থেকে বেরিয়েছে নিশ্চয়ই কারো না কারো মহাজ্ঞানী তো থাকে দু একজন দলকে ডুবানোর জন্য। ওরকম মহাজ্ঞানী দু একজন আছেন, ওনারা এইগুলি আবিষ্কার করছেন। আমি মনে করি যে ভাই সরকারকে না বুঝতে হবে যে দেখেন আমাদের দেশে এই সময়ে যে সরকারটা আছে, যারা এই যে ইলেকশনটা হয়ে গেল, বিএনপি সরকারের জন্য আমি মনে করি বিএনপির জন্য এটা ছিল একটা মহা সুযোগ। বিএনপিকে যারা জীবনে ভোট দেয় নাই তারা এবার বিএনপিকে ভোট দিছে। খেয়াল করেন, তারা যেমন হিন্দুরা বিএনপিকে একচেটিয়া ভোট দিছে, আগে দিত না কিন্তু দিছে। তো আপনি তো একটা বিরাট সুযোগ পাইছেন, বিশাল জনসমর্থন কিন্তু আপনার কাছে আসছে এবার, তো এটাকে আপনি কাজে লাগান। কিন্তু আপনি না লাগে সেই আগের স্টাইলে, খালি আগের স্টাইলে না, হাসিনা যে স্টাইলে চলতো সেই স্টাইলে যাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে পড়ছেন। তো হয়েছে কি জানেন, নতুন বাস্তবতাকে নতুন চিন্তা দিয়ে মোকাবেলা করতে হয়। জি জি, আমরা আবার আলোচনায় ফিরবো এবং মাসুদ কামাল যে প্রশ্নগুলো রেখেছেন সেই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে নেব মোহাম্মদ শামীম কাছে। একটি বিরতি নিয়ে ফিরছি, সময় হলো ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আমন্ত্রণ আরো একবার কঠিন কথা সহজে অনুষ্ঠানে। মোহাম্মদ শামীম কায়সার, মাসুদ কামাল বেশ কয়েকটি প্রশ্ন তিনি রেখেছেন, যেমন পতিত সরকারের সময় শেখ হাসিনা যেই স্টাইলে যাচ্ছেন সেই একই ধারাবাহিকতা একই স্টাইলে আপনারা যাচ্ছেন কিনা, কিংবা এই যেই প্রার্থী হেরে গিয়েছে, জনগণের সমর্থনে হেরে গিয়েছে, তাদেরকে যেই জনগণের মাথায় চাপিয়ে দেওয়া, বাড়তি সুযোগ সুবিধা দেওয়া, এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? যেহেতু এবার প্রতীক থাকছে না, সেহেতু বিএনপির জন্য কি আরো বেশি চ্যালেঞ্জ বেড়ে গেল কিনা, কি বলবেন? জি, ধন্যবাদ। আসলে অনেকগুলো ইস্যুজ, তার মধ্যে একটা জিনিস একটু বলি যে প্রথমত যে ইলেকশন কমিশনটা, এটা এখন যে ইলেকশন কমিশন এটা কাদের দেয়া? স্বাভাবিকভাবেই এই ইলেকশন কমিশন কি বিএনপির বসানো? আচ্ছা, তারপরে কথায় কথায় ভাই বললেন অবশ্য যে এই ইলেকশন কমিশনের মাধ্যমে একটা নির্বাচন তাদের তো অনেক ভালো লাগবে। ইলেকশন কমিশনটা আসলে তার রোল প্লে করেছে, যার ফলশ্রুতিতে এখন সরকার এবং সংসদ চলছে। দ্বিতীয় বিষয় হলো যে নির্বাচন আগে পরে দেরিতে, প্রথমত হলো যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার একটা ব্যাপার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখেন খেয়াল করে যে আমরা বিগত সরকারের সময়, মানে ইনকামবেন্ট যে ইন্টারিম গভর্নমেন্ট, ওই সময় দেখেছি যে ঢাকা দক্ষিণের মেয়র ইলেকশনের যে রায়টা হলো, এই রায় হওয়ার পরেও ইশরাক হোসেনকে তার চেয়ারে বসতে দেওয়া হয়নি। তো এগুলো আসলে আমরা অনেক কিছুই জানি। ভাই আরেকটা কথা বলেছেন যে আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকলে যেটা হয়, দেখুন একটা কথা একটু সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেছে যে একটা আসনের জনগণ, ধরেন যাকে এখন প্রশাসক করা হয়েছে তাকে নির্বাচিত করে নাই, কিন্তু ওই আসনের উনি কি এমন যে ধরেন জামানত বাজেয়াপ্ত হয়েছে তা না, তিনি একটা বড় সংখ্যক ভোট পেয়েছেন। দ্বিতীয় কথা হলো ওই আসনের যেই ব্যবধানে তিনি হেরেছেন, ওই ব্যবধানের জনগণ তাকে ল মেকার হিসেবে, আইন প্রণেতা হিসেবে যোগ্য মনে করেনি। হাউ ক্যান ইউ, মানে কি বলে, ডিকটেট, বা আপনি কিভাবে একটা কনক্লুশনে আসতে পারি আমরা যে তাকে একজন প্রশাসক হিসাবে বা একজন মানে আইন প্রণেতা না হলেও আরেকজন অন্য একটা সেক্টরে তাকে যোগ্য মনে করবে না? এটা একটা মানে বিষয়। এমন হতো যে ওনাকে যোগ্য মনে করে নাই, কিন্তু ওনাকে বাই ফোর্স করা হয়েছে, আপনার ল মেকার বানিয়ে দেওয়া হয়েছে। এটা না। আরেকটা ব্যাপার হলো যে দেখুন আমাদের গণতান্ত্রিক যে প্র্যাকটিসটা, যে এমনও দেশ আছে, যেমন ধরেন আপনি ইউনাইটেড স্টেটস যদি ধরেন, আপনার সরকার থাকা অবস্থায় তো ইলেকশনে যায়, তাই না? আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা যদি বলেন, এখানে প্রথম কথা হলো যখন আমি ইলেকশনে দাঁড়ানোর জন্য অযোগ্য, সে যদি একটা প্রচারণায় নামে, যেমন ধরেন একজন সরকারি কর্মকর্তা, তিনি ইলেকশনে দাঁড়ানোর জন্য অযোগ্য, তাকে রিজাইন করে
সে যদি আপনার আধা সরকারি বা যেটা এমপিওভুক্ত শিক্ষক হয়, বর্তমান যে নিয়মটা আসতেছে আমরা দেখতে পাচ্ছি, তিনি রিজাইন করার 3 মাসের মধ্যে আগে রিজাইন করতে হবে। তার মানে রিজাইন করে 3 মাস আগ পর্যন্ত তিনি কিন্তু আসলে ইলেকশনে অযোগ্য। আর অন্য ইয়ে হলো আপনার 3 বছর লাগে আর কি আপনার সংসদ নির্বাচন যেটা। তো তখন তিনি যদি পোস্টারিং করেন তাহলে কিন্তু সেটা কি হলো আপনার মানে আইন বহির্ভূত কাজ হলো। কিন্তু যিনি নির্বাচনে যোগ্য তিনি তার প্রচারণা যদি তার নিজস্ব অর্থায়নে বা নিজস্ব স্বউদ্যোগে করেন, ওইটাতে আসলে আমরা রেসপেক্ট করতে পারছি না কেন? আপনি খেয়াল করে দেখেন, আমরা যদি গণভোটটাও দেখি, একটা ভোট মানে কি, ইউ গিভ পিপল দ্য ফ্রিডম টু ডিসাইড, মানে ওয়্যার টু ভোট। আপনি হাতে দিবেন না হাতে দিবেন। জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যখন হায়ের জন্য প্রচারণা করা হলো, আমিও হায়ের পক্ষে, বাট দ্য থিং ইজ দ্য প্রসিডিউর, দ্য পলিসি বা ওয়ে অফ ডুইং থিংসটা কি হচ্ছে, সেটা হলো ওইটা যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয় তাহলে একজন নির্বাচনে যোগ্য লোক, যেটা আমাদের দেশে সারা বিশ্বের এরকম প্র্যাকটিস, যে ঠিক আছে আরও যারা আশাবাদী আছে তারাও পোস্টারিং করতে পারে। তা এটা তো এমন না যে আমার মার্কা বের হয়ে গেছে আমি কালার পোস্টার করতে, বিষয়টা এরকম না। আপনার এই একটা বিষয়। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে যে বৈষম্য বা সরকার দলীয় জায়গাগুলোতে আপনার ফ্যামিলি কার্ড বা এই ধরনের বিষয়। আমি আমার রংপুর বিভাগের কথা বলি। রংপুর বিভাগের মধ্যে 4টি জেলা, আপনার গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী আর রংপুর, এই 4টি জেলায় 19টি আসন। 19টি আসনের মধ্যে মানে 8টা জেলার মধ্যে 4টা হলো 19টা, আর বাকি 4টা জেলায় আছে আপনার বাকি 14টা আসন। তো এই 19টা আসনের মধ্যে আমরা একটা আসন পেয়েছি, আমার আসনটা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাকি 18টা আসনে 16টা জামাতে ইসলামী, 2টা হলো এনসিপি। অথচ রংপুর বিভাগে যখন ফ্যামিলি কার্ড প্রথম দেয়া হলো, প্রথমে বাকি যে আরও অন্যান্যগুলো আছে 4টা জেলার যে 14টা আসন, তার মধ্যেও 12টাই পেয়েছে বিএনপি, আর 2টা হলো বিএনপির বিদ্রোহী প্রার্থী। তো সেক্ষেত্রে সবার প্রথম দেয়া হয়েছে হলো পীরগঞ্জে, যেটা আপনার বিএনপির আসনই না। জি। এবং সেখানে কি দেয়া ভ্যালু দেওয়া হচ্ছে জুলাই অভ্যুত্থানকে। ওখানে শহীদ আবু সাইদের বাড়ি, সেই হিসাবে তাকে ওইখানে প্রথম ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তো এগুলো আসলে যখন এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকেও বলা হয় যে বিএনপি সরকার ইতিমধ্যে ফ্যাসিস্টদের পথেই হাঁটা শুরু করেছে, যেমনটা মাসুদ কামালও একটু আগে বলেছেন বিরতির আগে যাওয়ার আগে, তো সেই ক্ষেত্রে এই অভিযোগগুলো কি কেবল রাজনৈতিক অভিযোগ বা রাজনৈতিক বক্তব্য হিসেবে আপনি গণ্য করবেন? আচ্ছা, তাহলে আমি যেগুলো একটু বলছেন বলি যে প্রথমত যে আমাদের ওখানে যেটা হয়েছে আপনার যেমন আমাদের আসনটাই এটা বরাবরই এটা একটা সময় লাঙ্গল অথবা নৌকার আসন ছিল। তো এবার দেখলাম হঠাৎ করে জামাতে ইসলামের ভোট এত পরিমাণ বেড়ে গেছে। তো আসলে সম্ভবত নৌকার ওরা আওয়ামী লীগের ওরা ডিসিশনটা ওইদিকে চলে গেল কিনা, কারণ এই ভোটগুলো কোথায় গেল। আর হিন্দুদের বা সনাতন ধর্মাবলম্বীদের ভোটের কথা বলা হয়েছে। আমাদের আসনে আমরা বরাবরই সনাতন ধর্মাবলম্বীদের ভোট পেতাম, আলহামদুলিল্লাহ। ওখানে প্রায় 70,000 মতো শুধু সনাতন ধর্মাবলম্বী ভোটার আমরা আগেও পেতাম, এখনো আমরা পাই, আলহামদুলিল্লাহ। মাসুদ কামাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। যেহেতু এবার স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির যে নেতাকর্মীরা আছেন তারা দলীয় পরিচয়ের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত তাদের, কি বলবেন? আপনি তাকে অনুচিত বলবেন কোন আইনে? কারণ আইনগতভাবে তো একজন লোক যদি যেখানেই সে যেই হোক না কেন, ওখানে তো দলীয় পরিচয় কোনো ব্যাপার না। ওখানে কি এমন কথা বলা হবে যে খন্দকার পরিবারে কেউ অংশ নিতে পারবে না? ওখানে কি বলা হবে যে ভূঁইয়া পরিবারে কেউ অংশ নিতে পারবে না? এটা পারবে না। কারণটা কি, আমাদের নির্বাচন ব্যবস্থায় কে কোন বংশের এটা কোনো গুরুত্বপূর্ণ না। আচ্ছা, ওখানে আপনি কে কোন পার্টি করতো অথবা করে, সেটা কি কোনো, ওটা যেহেতু নির্দলীয় নির্বাচন, তো তাকে তো বাদ দিতে হবে না। আচ্ছা ধরেন আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ একজন লোক সে আওয়ামী লীগের হয়তো ওই ইউনিয়নের সভাপতি ধরা যাক, অথবা ওই উপজেলা, এখন তো ইউনিয়ন পরে ইউপিটা আগে হবে, আমি ধরে নিলাম সেই ইউনিয়নের সভাপতি ধরা যাক। আওয়ামী লীগের এখন কি বন্ধ? আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ, আর কিন্তু কিছু বন্ধ না। দেশে যত আওয়ামী লীগের অফিস আছে সবকে আপনি এই আইনে জ্বালাই দিতে পারবেন না। তাহলে তারা কোনো পলিটিক্যাল কাজ করতে পারবে না। খেয়াল করেন। আচ্ছা, ওই লোক কি কোনো বিয়ের দাওয়াতে যাইতে পারবে? বিয়ের কেউ দাওয়াত দিল, সে হাজির দিতে পারবে না? বলবো তুমি কি কারণে আসলা, বলতে পারবে, কারণ এটা একটা সামাজিক অনুষ্ঠান। এখন এই যে নির্বাচনটা, যেহেতু এই নির্বাচনটা অরাজনৈতিক,
কাজে এখানে তো রাজনীতির কোনো স্কোপ নাই। এবং এই জিনিসটা কিন্তু এটা আমি বললাম আমার কমন সেন্স থেকে, কিন্তু এই ডাক্তার জাহিদুর রহমান উনি আগে একটা কিন্তু অনুষ্ঠানে একবার এটা ক্লিয়ার করেছিলেন যে যারা যদি সে কোনো রাজনৈতিক ওখানে আচরণ না করে তাহলে সে করতে পারবে। এখন আপনি যদি বলেন ও রাজনীতি করে, ওর প্রত্যেকটা স্টেপই পলিটিক্স, আপনি এভাবে ব্যাখ্যা করেন, তাহলে ইউ হ্যাভ টু প্রুভ, আপনাকে এটা প্রমাণ করতে হবে, প্রুভ করেন আপনি। জি। না হলে আমার মনে হয় না, যদিও এটা আমাদের এখানে হয় না, যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, সুপ্রিম কোর্ট বার এটাও রাজনৈতিক, কিন্তু এখানেও কিন্তু ওনারা কিন্তু এই আওয়ামী লীগ আওয়ামী পন্থী সেটাই আমি তারা আসলে এটা বলতে তাদের করতে চাচ্ছিলাম, দেওয়া হয় নাই, করতে দেওয়া হয় নাই। এটা আমি মনে করি অন্যায় করা হয়েছে। জি, এখানে বাধা হচ্ছে এবং কিন্তু আওয়ামী এখানে আবার সরকার এটাকে কিন্তু প্রশ্রয় দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে আরেকটু আপনার সাথে যুক্ত করতে চাই মাসুদ কামাল, আওয়ামী লীগের তৃণমূলের কোনো নেতা বা সমর্থক যদি নির্বাচনে অংশ নিতে চান সেক্ষেত্রে তাদের উপর হামলা নির্যাতনের ঘটনা ঘটতে পারে, সেই ক্ষেত্রে এই যে নিরাপত্তার বিষয়, ওটা অন্য বিষয়, ওটা অন্য বিষয়। কেন যে কোনো অবস্থায় কি কারণে হামলা, এটা ইম্পর্টেন্ট না। আপনি কারোর উপর হামলাই করতে পারবেন না, আপনি কারোর উপর কোনো হামলাই করতে, কি কারণে এটা বলার ইখতিয়ার আপনার নেই। আমি ধরেন আপনি জানেন নিশ্চিতভাবে যে আমি একটা দুষ্ট লোক, অতএব আমি ওখানে যাচ্ছি, আমার একটা বদ মতলব আছে, অতএব আপনি আমাকে হামলা করে ঠ্যাং ভেঙে দিলেন, এটা আপনি পারেন না। আপনি যদি মনে করেন এই লোককে যেন দুষ্টামি করবে, ওকে আপনি আইন প্রয়োগের সংস্থাকে ইনফর্ম করেন যে একটা দুষ্ট লোক ওদিকে যাচ্ছে, হয়তো একটা আকাম করবে, ওরে ফিরান, অথবা তার দিকে আপনি নজর রাখেন। কিন্তু আমাকে হামলা করার কোনো এখতিয়ার, কোনো অধিকার রাষ্ট্র আপনাকে দেয় নাই। সেই ক্ষেত্রে এই নিরাপত্তা দেওয়ার দায় কার? যেহেতু সরকারের। সরকারের সেই নিরাপত্তা কি দিতে পারবে, কি বলবেন? পারবে কিনা সরকারি লোক আছে, জিজ্ঞাসা করেন। আমি আপনার কেমনে মতামত বলবো? কি বলেন? আমরা প্রত্যাশা সরকারের করি, কাছে আসবো, আমরা আমরা প্রত্যাশা করি সেক্ষেত্রে দিতে এবার পারা উচিত। দিতে পারা উচিত। ঠিক আছে, আমরা সেই প্রশ্ন নিয়ে মোহাম্মদ শামীম কায়সার আপনার কাছে আসবো। তার আগে এস এম সাইফ মুস্তাফি, যদি আওয়ামী লীগ বা জাতীয় পার্টির তৃণমূলের নেতাদের নির্বাচন করতে দেওয়া হয় সেক্ষেত্রে রাজনৈতিকভাবে তারা কি কি বাধার সম্মুখীন হতে পারে? কোনো বাধাই তো, মানে জাতীয় পার্টি তো এবার ইলেকশনও পার্টিসিপেট করেছে, তো কোনো তো বাধার সম্মুখীন হয়নি। কিন্তু যেরকম আমরা বেশ কিছু এই যে সুপ্রিম কোর্ট বার নির্বাচনের কথা বললাম, সেখানে তাদেরকে অংশগ্রহণ করতেই দেওয়া হয়নি, সেখানে তারা বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে। সেই ক্ষেত্রে এবার যে হবে না সেটার কি কোনো নিশ্চয়তা দেখেন, আমার আছে এলাকার কিনা? লোকজন যদি না চায় আমি ভোট না করি, এলাকার লোকজন যদি বাধা দেয়, সেটা তো আমার হাতে নাই। এমনিতে স্টেট মেকানিজমের জায়গা থেকে যদি আমার সমালোচক যথার্থই বলেছেন, যদি তার কোনো অপরাধ থাকে, সে যদি কোনো কিছুর মধ্যে জড়িত থাকে অথবা করতে পারে, তাহলে আইন প্রয়োগকারী যে সংস্থা আছে তারা ব্যবস্থা নিবে। এবং যদি এরকম মনে হয় যে অন্য কেউ অন্য কিছু করতে পারে, মানে কেউ গায়ে হাত তুলতে পারে, সেটার ক্ষেত্রেও রাষ্ট্রের দায় আছে, তাদের নিরাপত্তা দেওয়াটাও রাষ্ট্রের দায়িত্ব অবশ্যই। জি, মোহাম্মদ শামীম কায়সার, স্থানীয় সরকার নির্বাচন এবার যে হতে যাচ্ছে সেটি কি আসলে অংশগ্রহণমূলক হবে কিনা, এবং যে প্রশ্ন আমি মাসুদ কামাল এবং এস ও এম আমি সাইফ মুস্তাফিজকে আমি বলতে একটু যাচ্ছিলাম। একটু জি। কথা ভাই, তখন যেগুলো বললেন, মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে কথাগুলো লজিক্যাল আমার কাছে মনে হয়নি আর কি। কারণ তিনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন, তিনি বর্তমানে সংসদ সদস্য, একটা এলাকায় প্রতিনিধিত্ব করছেন এবং সরকারি দলের জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তো তিনি যখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় নতুন সংজ্ঞান করে বা পূর্বের কোনো এক্সাম্পল বা কোনো ব্যাড এক্সাম্পল যদি দিয়ে ধরে, যে যদি ইন্ট্রিমের ওই গণভোটের বাইরে যদি আবার এখন বলে ফেলে যে না 17 বছর ধরে তো আওয়ামী লীগ এটা করেছে, এটার থেকে তো এটা বেটার, এইটা আমরা তাদের থেকে এক্সপেক্ট করি না। আমরা আশা করি যে তারা একটা গুড এক্সাম্পল ক্রিয়েট করবে, পূর্বের ভুলগুলোর সাথে তো তুলনা করার সুযোগ নেই। তারা এমন কোন এক্সাম্পল ক্রিয়েট করবে যেটা আসলে বাংলাদেশের মানুষ এক্সপেক্ট করে, যে একটা স্বচ্ছ জবাবদিহিতামূলক নির্বাচন নিশ্চিত করার জন্য সরকারি দল যথার্থ ভূমিকা পালন করছে। কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখলাম যে প্রধানমন্ত্রীর এপিএস যিনি আছেন আব্দুর রহমান সানি, উনার পিতাকে নতুন একটা ইউনিয়ন পরিষদ হয়েছে ব্রাহ্মণবাড়িতে সম্ভবত, সেখানকার প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেছে। এই যে নিয়োগগুলো হচ্ছে, মানে ওনারা কোন ক্রাইটেরিয়াতে আসলে নিয়োগ পাচ্ছেন, বা এখন আপনারা মানে জনগণ 2/3 মেজরিটিতে আমাকে ইলেকশনে ভোট দিয়েছে দেখে এখন আমি সবকে ধরাকে সরাজ্ঞান করে ফেলবো, সব জায়গা দখল করে নিব, সব জায়গায় আমার এপিএস এর বাবাকে, তার ভাগ্নেকে, মামাকে, চাচাকে বসাই দিয়ে বলবো যে না, সে পোস্টারিং করলে কি এমন দোষের, এটা তো করতেই পারে, তার একটু খায়েশ জাগতেই পারে। আপনারা গণভোটে হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করতে পারেন, আর অমুক সাহেব একটু পোস্টারিং করতে পারে না। আপনি রংপুরের উদাহরণ দিচ্ছেন, সেই সব আসনে নিশ্চয়ই বিএনপির মনে হয় আর কোনো প্রার্থী নাই, বিএনপির প্রার্থীরা উধাও হয়ে গেছে, সেখানে শুধু এই কার্ডগুলো তারা হ্যান্ডেলিং করতেছে। এগুলো তো ইউনো বা তাদের এটা তো আর এমপি যায় হাতে হাতে কার্ড দিচ্ছে না, নাকি এখন ওনারা হাতে হাতে কার্ড দিচ্ছে আমি সেটা জানি না। তো প্রত্যেকটা জায়গায় যেসব আসনে বিরোধী দলের লোকজন আছে
সেসব আসনেও মানে যারা হেরেছে তাদেরকে ওই ক্ষমতার জায়গাটা দেওয়া হয়েছে। এই যে কথাগুলো বলা হয়েছে প্রত্যেকে দেখবেন যে নির্বাচনে হেরেছে অথবা বঞ্চিত, ইলেকশনে টিকিট পায়নি। তো তাদের হাতে সব কন্ট্রোল দিয়ে আপনি বলছেন যে না, শহীদ আবু সাইদকে প্রথম দেওয়া হয়েছে, ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, তাই বলে সব জাস্টিফাই করে ফেলছেন, এটা তো হয় না। জি, মোহাম্মদ শামীম স্যার, যে প্রশ্নগুলো বলেছেন এস এম সাইফ মুসা, সেগুলোর উত্তর নিশ্চয়ই আপনি দেবেন। সেই সাথে একটু জানতে চাই নিরাপত্তার বিষয়টি নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তার অবনতি বা উন্নতি যেটি আপনি বলেন, এইবার আসলে নির্বাচনে এই যে আওয়ামী লীগ তৃণমূলের কোনো নেতা বা সমর্থক যদি অংশ নেয়, সেক্ষেত্রে তাদের উপর হামলা নির্যাতনের ঘটনা যেন না ঘটে, সেই নিরাপত্তার দায়িত্ব সরকারের। সেই ক্ষেত্রে আপনারা কি সেটি নিশ্চিত করতে পারবেন কিনা, কি বলবেন? যেহেতু আমরা বেশ কিছু সময় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখেছি। যে আসলে এতগুলো ইস্যুস, তারপর এতটুকু বলি, দেখুন যে কোনো সরকার কতটা গণতান্ত্রিক এবং সে কতটা জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দিতে চায়, এটার প্রথম প্রতিফলনটা হলো নির্বাচন। আমরা এমনও দেখেছি যে একটা সরকার আসার পরে মানে আল্লাহ এই সরকারকে 5 বছর আজীবন রেখে দাও, এরকমও আমরা দোয়া দেখেছি। এবং এমনও বলতে শুনেছি যে হাসিনার বিচারের আগ পর্যন্ত কেউ যেন নির্বাচনের নাম মুখে না আনে, এ ধরনের কথাবার্তা আমরা শুনেছি। তো আমাদের এখানে কি হলো দেখেন, 4 মাস 4.5 মাসের মাথায় আমরা ইলেকশনের টেন্টেটিভ মানে ডিসিশনও গভর্নমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে আপনি দেখেন বাংলাদেশে যদি আমরা এই 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখি সবচাইতে ইঞ্জিনিয়ারিং ইলেকশন যদি দেখে থেকে ওটা দেখেছি আমরা ডাকসু নির্বাচন। খেয়াল করে দেখবেন যে সবচাইতে মানে স্বনামধন্য বিদ্যাপীঠের সবচাইতে শিক্ষিত সমাজ যারা এই নির্বাচন পরিচালনা করছেন, তাদের অ্যারেঞ্জমেন্টে হাতের কালি মুছে যাচ্ছে। যেখানে এই বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাতের কালি 2-2.5 মাস পর্যন্ত 3 মাস পর্যন্ত যাচ্ছিল না। আমাদের এক একটা পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে তখনও কালি মুছে নেই, অথচ ডাকসু নির্বাচনে হাতের কালি দেওয়ার পরপরই সাথে সাথে মুছে যাচ্ছে। এরকম আমরা দেখেছি, মানে এত সুন্দর নির্বাচন আমরা দেখেছি। আচ্ছা, এখন যে বিষয়টা এখানে কথা আসছে, দেখুন আমরা তো অলরেডি বললামই যে আমাদের ম্যানিফেস্টো যেটা, সরকারের ম্যানিফেস্টো যেটা, এই যে প্রশাসক, এই জিনিসগুলো কিন্তু একটা টেম্পোরারি একটা সলিউশন। একজন ইউনো সাহেব বা একজন ডিসি সাহেব যখন 67টা কমিটির সভাপতি, আবার পাশাপাশি উনি যখন পৌর প্রশাসক, উনি যখন উপজেলা প্রশাসক, উনি যখন আবার পলাতক চেয়ারম্যানদের আবার ওই সমস্ত ইউনিয়নের প্রশাসক, এইভাবে পদাধিকার বলে, আবার উনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবার উনি 67টা কমিটির সভাপতি, এটা অ্যাকচুয়ালি স্ট্যাগনেন্ট হয়ে যায়, তখন আর কাজ করে না। তো এখন যে প্রশাসকগুলো ওই কারণে বসানো হয়েছে, যখন প্রশাসক বসানো হয় বা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব কাউকে দেওয়া হয়, তখন কাকে দিবে? যে আমার 31 দফার অ্যালাইন থাকবে নাকি যে আমার 31 দফাকে চ্যালেঞ্জ করবে? তো স্বাভাবিকভাবে আমার কাজটা কি হবে, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি হবে, দ্রুত ওই স্ট্যাগনেন্ট কাজগুলোকে একটা প্রশাসক বা এই ধরনের একটা সলিউশনে আপাতত জটটা খুলে দিয়ে তারপরে দ্রুত নির্বাচন দেওয়া। সেই পথেই তো আমরা হাঁটতেছি। তো এখানে তো ওয়ারিড হওয়ার তো কিছু নাই। আরেকটা হলো, আপনি যে আইন শৃঙ্খলার কথা বললেন, দেখুন অন্যান্য আসনের কথা জানি না, আমাদের আসনে আওয়ামী লীগের যারা, আচ্ছা একটা বিষয় হলো যে নির্দলীয় যে কথাটা বলা হচ্ছে, নির্দলীয় বলতে কিন্তু আসলে কেবলই দলীয় মার্কাটা এখানে নাই। বাকি ভিতরে যে ইলেকশন করতেছে, যিনি ক্যান্ডিডেট দেখবেন উনি আইদার স্বেচ্ছাসেবক দলের অমুক বা মূল দলের অমুক, অথবা তিনি জাতীয় পার্টির কথা যেমন ভাই বললেন যে জাতীয় পার্টি তো ইলেকশন করছে, জাতীয় পার্টি ইজ নো মোর এ পার্টি, মানে ইন টার্মস অফ মানে পিপলস রিপ্রেজেন্টেশন, মানে জাতীয় পার্টি আসলে অনেক আগে থেকেই তারা দেউলিয়া পার্টি। সো ওদের আসলে এখন ওই জনপ্রতিনিধিত্ব ওইটা নাই। তো জাতীয় পার্টির ইলেকশন করা মানে আরও টম ডিক হ্যারির ইলেকশন করার মতো একটা অবস্থা আর কি। কিন্তু আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে এক ধরলে হবে না, কারণ আওয়ামী লীগ এটা দীর্ঘদিন ধরে রন্ধে রন্ধে এটা একটা মানে কি বলবো, এটা একটা ব্যাধির মতো। সো এই কারণে আমার আসনে আমি যেটা বুঝি যে আমাদের যদি একটা উপজেলা একটা আসন, ওখানে 17টা ইউনিয়ন একটা পৌরসভা, তো ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেটা হবে, আওয়ামী লীগের ম্যাক্সিমামরাই পলাতক এবং মামলা খাওয়া। তো ওরা আপনার ওদের অপকর্মের কারণে যে অবস্থা আছে, তারা ইলেকশনে দাঁড়ানোর সাহস পাবে বলে আমার মনে হয় না। 2-1 জন যদি দূর থেকে দাঁড়ায় ফেলে, তাদের কোনো ক্যাম্পেইন করার সেই ইয়েটা অন্তত আমার আসলে আছে বলে আমি ওটা মনে করি না। বাকিদেরটা অবশ্য তারা অ্যানালাইসিস করতে পারবেন। দিক দিয়ে বিবেচনা যদি করে আইন শৃঙ্খলা বাহিনীর যে বরঞ্চ পরিস্থিতি, আওয়ামী লীগ যদি হয়, পার্টিসিপেট করে তার দেউলিয়াত্ব প্রমাণ হবে অন্তত আমার নির্বাচনী এলাকায়, যে দাঁড়ালো কিন্তু কিছু করতে পারলো না, মানে সে একেবারে, বরঞ্চ ওইটারও তাকে আরো দেউলিয়া করবে ওই আসনটায় অন্তত। জি, আমরা আবার নিরাপত্তা, হ্যাঁ অবশ্যই নিরাপত্তা তো সরকারের দায়িত্ব, সেটা সরকারের দায়িত্ব। সেটা নিয়ে আসলে প্রশ্নটি করেছিলাম। জি, আমরা আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। আবারও সময় হলো ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট।
স্বাগত আরো একবার কঠিন কথা সহজে অনুষ্ঠানে। মাসুদ কামাল, জাতীয় নির্বাচনের পর আমরা প্রতিহিংসার রাজনীতি দেখেছি। স্থানীয় সরকার নির্বাচনে এই প্রবণতা বরাবরই বেশি থাকে বলতে পারেন। সেই প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি যেটি আছে সেটি বন্ধে এই মুহূর্তে নির্বাচন কমিশন এবং সেই সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভূমিকা কি হওয়া উচিত? প্রথম তিনটি যদি আপনি বলেন। প্রথমত আমি আপনাকে একটা জায়গায় বলি, জাতীয় নির্বাচনের পরে প্রতিহিংসার রাজনীতিকে আমরা খুব দেখেছি, আমার কাছে কিন্তু মনে হয় না। জাতীয় নির্বাচনের পরে অনেকে মৌখিকভাবে বলেছেন জি। ঠিক হয় না, বেশি হয় না। যে আমাদের এখানে একজন পাস করেছেন, উনি কি প্রতিহিংসা দেখিয়েছেন? আরেকজন ফেল করেছেন, উনি কি প্রতিহিংসামূলক আচরণ করেছেন? করেননি তো। ইলেকশন তো একজন পাস করবে আর বাকিরা পাস করবে না তো। কারণ এক ভোটের ব্যবধানও যে বেশি পাবে সে জিতবে। কাজে আমার মনে হয় না এবার জাতীয় নির্বাচনের পরে আমরা খুব একটা প্রতিহিংসা দেখেছি, আমার মনে হয় না। আর দ্বিতীয় কথা হলো, প্রতিহিংসা দেখাটা উচিত না। ইলেকশনকে সবাইকে মেনে নিতে হবে যদি ভোটটা ঠিক হয়। এবারও কিন্তু ভোট নিয়ে আপত্তি উঠেছে, আপত্তি উঠেনি তা আমি বলবো না, আপত্তি উঠেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে সেই আপত্তি এত বড় একটা নির্বাচনের প্রেক্ষিতে মানে অত বেশি না। অত বেশি হলে হয়তো এটা নিয়ে আরও হইচই হতো। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন যেটা প্রথম তো হবে আপনার ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলি সম্ভবত একবারে হবে না, আমি জানি না। আগের বারগুলিতে আমরা দেখছি যে 4-5 দফায় হয়। তো যদি একবারে না হয়, যদি এগুলো যদি হয়, আমার মনে হয় ওগুলো নিয়ে একটু ঝামেলা হতে পারে। কারণ একদম স্থানীয় পর্যায়ে তো যেমন ধরেন আপনার বিভিন্ন জনের অংশগ্রহণ, যেহেতু এখানে কোনো দল থাকবে না, হয়তো বিএনপির 5-6জন ক্যান্ডিডেট হয়ে যাবে, সব দলের একাধিক ক্যান্ডিডেট হবে। কাজে এখানে আঞ্চলিকভাবে স্থানীয় নানা রকম এলাকা ভিত্তিক সমস্যাও থাকে। স্থানীয় সরকার নির্বাচনে সব সময় সংঘাত হয়, সব সময় হয়। খালি আওয়ামী লীগের শেষ দিকে হতো না, কারণ ওটা তো সবই তার। কাজে ওটা নিয়ে কোনো, ওটা তো ইলেকশন কিনা যায় না, কিছু একটা হইতো আর কি। তো ওখানে খুব একটা মারামারি তাও হইতো, তাও হইতো। জি। কাজে এটা কিছুটা হবে। কিন্তু যতই এটা নাকি আপনার উপরের দিকে আসতে থাকবে, যেমন উপজেলা নির্বাচন হবে, পৌরসভা নির্বাচন হবে, অথবা সিটি কর্পোরেশন নির্বাচন হবে, আমার কেন যেন মনে হচ্ছে যে ওই নির্বাচনগুলি নিয়ে মানে ওগুলো অবাধ নিরপেক্ষ হবে এরকম আমার মনে হয় যে একটু ঝামেলা হতে পারে। এস এম সাইফ মুস্তাফিজ, যেমনটা মাসুদ কামাল বলছিলেন যে আসলে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেমনটা শুনছিলাম, তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে এখনো পুরোপুরি প্রস্তুত, কিংবা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনারা বরাবরই প্রশ্ন তুলেছেন এর আগের জাতীয় নির্বাচনে, সেক্ষেত্রে এবার কি সেই প্রশ্নের জায়গাটা কি থাকবে নাকি থাকবে না, কি বলবেন? তাদের আমি তো ভূমিকাটা কি এই থাকবে আলোচনা নাকি তো প্রস্তুত তারা, বলবেন? আমি মনে হয় প্রথমেই এই আলোচনা করে ফেলেছি যে আসলে প্রশ্নবিদ্ধ থাকবে তাদের অবস্থান নিয়ে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের এই ক্ষেত্রে কি ভূমিকা পালন করা উচিত? সে যদি চায় যে ভালো একটা নির্বাচন দিতে চায়, তার নিজেকে শুদ্ধ করে, অর্থাৎ সরকারের এখানে ভূমিকাটা সবচেয়ে বেশি, সেটা বলছেন। সরকারের সরকার চাওয়াটা এবং ইম্পর্টেন্ট। মানে ওই যদি সরকার হচ্ছে ভাইয়ের মতো করে বলে, মানে যেমন জাস্টিফিকেশন দেয় মোহাম্মদ যে না শামীম মোহাম্মদ এটা ঠিক মোহাম্মদ আছে। শামীম কায়সার বলেছেন যে আসলে নির্বাচন কমিশনকে তো সরকার বসায়নি, সেটি উনি কিছুক্ষণ সরকার আগেই বসায়নি, ব্যাখ্যা আমি করেছেন। তো জি। বললাম যে ইন্টারিম গভর্নমেন্টের টাইমে 2 জন নির্বাচন কমিশনের নাম প্রস্তাব করা হয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের থেকে বর্তমানে যিনি নির্বাচন কমিশন তার নাম প্রস্তাব করা হয়েছিল। তো তা একটা দলীয় একটা তো কানেকশন ছিলই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চয়ই একজন নিরপেক্ষ কাউকে নাম দেওয়ার কথা না, আমি যতটুকু বুঝি তাদের পলিসিগত জায়গা থেকে, যেহেতু এপিএস এর বাবাও এখন প্রশাসক হয়ে যাচ্ছে, জি। তো সেক্ষেত্রে নিরপেক্ষতা দেওয়ার কথা না। আমি আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই যে আহ, ভাই যেটা বললো বা আমার বিএনপির সমালোচক বন্ধুরা যেটা বলেন যে 17 বছরের যে জঞ্জাল প্রশাসন ঘিরে রয়েছে, আমলাতান্ত্রিক জায়গা থেকে রয়েছে, তো সেই জায়গা থেকে তাদের ফাংশন করতে বা মানে একটু স্ট্রাগল করতে হচ্ছে, বা সেই জায়গায় হয়তো বা নিজেদের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু একটা জিনিস আমরা দেখলাম, এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনিও বলেন যে প্রতিশোধের রাজনীতি সে পছন্দ করেন না। কিন্তু কিছু ক্ষেত্রে তো আপনার ইনসাফ ওইটা নিশ্চিত করতে হবে, মানে জাস্টিসটা আপনার দিতে হবে। আপনি যদি ধরেন যে এমন একজন কূটনৈতিক পাড়ার একজন আছেন যিনি হচ্ছে যে এত বছর ধরে আওয়ামী লীগের পারপাস সার্ভ করে গিয়েছে জেনেভাতে, নিউ ইয়র্কে বা ব্রাসেলসে, সেরকম একজন বিতর্কিত লোককে আপনি নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে রাষ্ট্রদূতের মর্যাদায় নিয়োগ যদি দিতে চান, তাহলে তো সেক্ষেত্রে মানে কি বলবো যে আপনি যদি এতটাই আসলে প্রতিশোধ পরায়ণ না হন, এবং আওয়ামী লীগের চিহ্নিত যারা ক্যারেক্টারগুলো ছিল, যারা পারপাস সার্ভ করে গেছে,
এবং তাদেরকেই বিতর্কিত করেছে। আমি শিওর না যে প্রধানমন্ত্রীর আশেপাশে যেই বাবলটা রয়েছে বা যারা কাজ করছেন, যে অ্যাডভাইজাররা আছেন, যারা এইভাবে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছেন, তারা তাকে ভুল পথে আসলে নিয়ে যাচ্ছেন কিনা। মানে ওনার নামও যদি আমি বলি, ওনার নাম হচ্ছে সঞ্চিতা হক। তো ওনাকে এইরকম একটা পদে দেওয়া হচ্ছে, এরকম এছাড়াও আমরা এরকম অনেকগুলো নিয়োগ দেখতে পাচ্ছি বা জি। আমরা আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারাই জানতে পারছি। তো এই বিষয়গুলো না আমার মনে হয় যে সরকার দলে আমার যিনি সমালোচক আছেন, আমার অন্যান্য যারা বন্ধুরা আছেন, আমার মনে হয় এই বিষয়টা নিয়ে দেখবেন। আবার আমি আরেকজনের নাম উল্লেখ করতে চাই, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার ব্যাপারে আসলে আমি দেখছি তিনি আরও রেকলেস হয়ে যাচ্ছে। মানে তার ব্যাপারে যত ঘটনা মানে আসছে, কিছু কিছু ওই মানে আর্জেন্টিনার যেরকম ম্যারাডোনা, মানে হাত দিয়ে গোল করুক, ড্রাগ নিক বা যেটাই করুক না কেন, তো তারপরেও তো সে সুপারস্টার, মানে আরও অ্যারোগেন্সি, আরও স্টারডম তার বৃদ্ধি পাওয়া বা সে জায়গা থেকে যেরকম একটা ভাবা, এরকম মীর শাহ আলম নিজেকে মেসি বা ম্যারাডোনা ফিল করছে কিনা, জি। যে আমার উপরে যাই আসুক না কেন, আমার উপরে একজনের ছায়া আছে, আমি একজনের বন্ধু বা প্রধানমন্ত্রীর সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক আছে, এই জন্য আমার 4 মাসের মধ্যে হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী আমার সম্পদ 8 গুণ বাড়লেও কিছু যায় আসে না। আমার স্থানীয় সরকার যেই মন্ত্রণালয় আছে, সেখানকার সব কাজ আমি আমার নামের বদলে ছেলের নাম দিয়ে 70% কাজ জি। আমি করে নিচ্ছি, 30% এলাকার যে বিএনপির লোকজন আছে তাকে দিয়ে করাচ্ছি, সব বরাদ্দ অলমোস্ট আমার এখানেই নিয়ে যাচ্ছি, জি। তারপরে আমি নাম টাম চেঞ্জ করে দিচ্ছি। তো এই যদি হয় অবস্থা 4 মাসের মধ্যে, তো তাইলে আমরা যে আওয়ামী লীগ সরকারকে নিয়ে এত সমালোচনা করছি, এত দুঃখ পাচ্ছি, বা তাদের যে শাসন আমল নিয়ে আমরা বলছি যে এইরকম যেন আমরা না আসে, বা আমরা দুইজন সমালোচকই বললাম যে স্বৈরতান্ত্রিক জায়গায় যে যাচ্ছে, এগুলো তো সিনড্রোম। মানে এই সিমটমগুলা দিয়ে আপনি জাজ করতে পারবেন যে আপনি যদি আওয়ামী লীগ আমলের শাসন আমল দেখেন, তারা কিন্তু প্রথম 4-5 বছর কিন্তু মানে খুব বেশি এরকম চোখে পড়ার মতো ভয়ঙ্কর কাজগুলো কিন্তু করেনি, আস্তে আস্তে তারা এগিয়েছে। কিন্তু আপনি বিএনপি সরকারে একজন আমি জি। মন্ত্রীর কথা বললাম, তাও ফুল মন্ত্রী না, প্রতিমন্ত্রী, তার অবস্থা দেখেন, এবং তার ব্যাপারে দলও কোনো কিছু বলেনি, দল আরো তাকে উৎসাহ জি। দিচ্ছে। মোহাম্মদ শামীম কায়সার, এই যে যেমনটা বলছিলেন এস এম সাইফ মুস্তাফিজ যে প্রতিশোধের রাজনীতি আসলে করতে চায় না, এমনটাই উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে তার এই বার্তা কি তৃণমূলের নেতাকর্মীদের কাছে পৌঁছাচ্ছে না, কি বলবেন? উনি বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছেন নিয়োগ নিয়ে কিংবা আরো বেশ কিছু বিষয় নিয়ে, সেগুলো যদি আপনি পরিপ্রেক্ষিতে বলেন, কি বলবেন? আচ্ছা, প্রথমত হলো যে আপনার আমাদের ইনকামবেন্ট গভর্নমেন্ট যেটা ছিল, দেখুন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সে সময় সবাই বলতো যে এটা আর্মি ব্যাকড গভর্নমেন্ট, এবং প্রফেসর ইউনূসের সরকার যেটা, সেটাও কিন্তু আমরা কম বেশি জানি যে এটার নেপথ্যে কারা ছিল, এবং সে সময় হাসিনার আপনার পিএস বা কি যেন চাপরাশি নাকি 400 কোটি টাকা মালিক হয় 15 বছরে। আমরা ওরকম দেখছি যে 14 মাসে অনেকের পিএসরা আপনার 300 কোটি টাকার মালিক হয়ে যায়। তো এরকম এ সময় দেখেছি। তো ওইটা যে কি ব্যাক গভর্নমেন্ট ছিল, কোন পার্টি, যেমন সে সময় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এটাও বলেছেন যে মেটিকুলাসলি ডিজাইন এবং মাস্টার মাইন্ড। সো কি ব্যাক, এটা তখন আমরা বুঝতেই পারি। তো ব্যাপার হলো যে প্রথমত যে ভাই যেটা বললেন, আহ, যার কথা বলছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাহেবের কথা বলেছেন। ওনার একটা মাঝখানে একটু ভাইরাল হয়েছিল যে নামগুলো, উনি সেটার এক্সপ্লেনেশন সংসদে দিয়েছেন, জাতির সামনে দিয়েছেন, এবং পরবর্তীতে দলের একটা শীর্ষস্থানীয় পর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেটা আবার যাতে মানুষের মনে কোনো কনফিউশন বা ডিসকমফোর্ট জোনও না থাকে, ওটা পরিবর্তন করার বিষয়েও সিদ্ধান্ত এসেছে। এই সমস্ত বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী খুবই মানে এটার সেন্সিটিভিটিগুলো অনুযায়ী উনি খুব প্রম্পট রিয়্যাক্ট করেন, আলহামদুলিল্লাহ। আর সম্পদের যে বিষয়টা আসছে, এটা আমরা নিউজে দেখেছি, এবং যতদূর জানি সম্ভবত কোনো একটা প্রপার্টি লিকুইডেশনের বিষয়ে কোনো একটা কথা আসছে, এরকম আমি যতটুকু পেপার পত্রিকায় দেখেছি। তো সেটার এক্সপ্লেনেশন তিনি দিবেন। এখন কেউ যদি মনে করেন যে 14 মাসে 300 কোটি কোথা থেকে আসলো, সেটা তার এক্সপ্লেনেশন সে দিবেন। আর এখন যদি আপনার কি বলে এটাকে 5 কোটি যদি 30 কোটি হয়, সেটার এক্সপ্লেনেশন তিনি দিবেন। আমি একটু জি। ইন্টারাপ্ট করি। জি, 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 সেটা যদি হচ্ছে যে বলেন। উনি কিন্তু এক্সপ্রেশন দেয়নি, বরঞ্চ যমুনাতে এই সংবাদটা প্রচার হয়েছে, সেটা নিউজটা সরানো হয়েছে, এবং পরে কিছুটা কাটছাট করে ইনফরমেশনগুলোকে বাদ রেখে এটা আবার যখন সমালোচনা হচ্ছিল এটা প্রচার করা হয়েছে, নাম পরিবর্তন করা হয়েছে, ডেফিনেটলি ফাইন, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু তার যেই আমলনামা, সে যেই বাণিজ্যটা করেছে, এই ব্যাপারে আমি প্রধানমন্ত্রী বা আপনাদের দলের থেকে কোনো রকম এক্সপ্লেনেশন বা কোনো রকম
মানে দায়িত্বশীলতার জায়গায় কোনো রকম ভূমিকা আমি দেখতে পাইনি, বা আমাদের জনগণ দেখেছে কিনা তারা ভালো বলতে পারবে। আর নেত্র নিউজে একদম ফাইল আকারে তিনি কোন কোন জায়গায় কত টাকার কাজ তার কোম্পানিকে দিয়ে করেছে, এটার সম্পূর্ণ ফাইল আছে। আমি চাইলে, আপনি চাইলে আমি আপনাকেও দিতে পারি। আশা করি আপনি দেখেছেন হয়তো। আমি সেটাই বলছি যে কোনো ব্যক্তি বা স্পেসিফিক কোনো যদি অভিযোগ বা 10 সেকেন্ডে শেষ ইয়ে করুন, থাকে, সময় সেটাতে স্বল্পতা তারা আছে। যে যার জায়গা থেকে তাদের এক্সপ্লেনেশনগুলো দিবেন। শেষ যেটা ছিল যে নিরাপত্তার বিষয়টা, আমি যেটা মনে করি যেহেতু ধাপে ধাপে ইলেকশনটা হলে নিরাপত্তা নিয়ে সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। আর যেহেতু আওয়ামী লীগ আসলে খুলেআম ওইভাবে তার জি। পার্টিসিপেশন পাবে না, তো ওদের আসলে তেমন কোনো প্রভাবই জি ইলেকশনে জি থাকবে না। আপনাদের তিনজনকে ধন্যবাদ। জি এমপি সাহেবদের ওই ইলেকশনে ওই সময় যাওয়া জি। উচিত না, এটা আমি একমত। জি আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে এসে যুক্ত থাকার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।